প্রফেসর ডক্টর আসিফ নজরুল আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা এবং বেশ কয়েকদিন আগে থেকে অর্থাৎ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে থেকে তিনি কিন্তু একজন অগ্রনায়ক ছিল এবং এই গণ অভ্যুত্থানকে বাস্তবায়ন করার অন্যতম নৈপথ্য তিনি ছিল এবং ছাত্রদেরকে অনুপ্রেরণামূলক কথা বলা এবং ছাত্রদের পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় যে গণজমায়েত করা তার কিন্তু উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ এটা মোটামুটি বলা যায় যে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা ছিল প্রফেসর ডক্টর আসিফ নজরুলের। কিন্তু আপনি কি জানেন এই যে কন্ট্রিবিউশন তিনি রেখেছিলেন এর গোপনে গোপনে তার একটা সুপ্ত বাসনা ছিল। তিনি জানতেন এই গণ অভ্যুত্থান কিন্তু হবে এবং গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার পরে যখন তিনি দেখলেন যে আন্দোলন বেগবান হচ্ছে অর্থাৎ ছাত্রদেরকে কোনো মতে দাবানো যাচ্ছে না, তখন তিনি কিন্তু জেনেই গেলেন যে হ্যাঁ গণ অভ্যুত্থান হবেই হবে। সেক্ষেত্রে তিনি ছাত্রদের পক্ষপাতিত্ব নিলেন সম্পূর্ণভাবেই এবং তিনি কিন্তু নিজের একটা স্বার্থ তার ছিল, গোপন লালিত স্বপ্ন, প্রত্যেকটা মানুষের যে স্বপ্নটা থাকে তিনি কিন্তু একবার ইন্টারভিউতে প্রকাশ করেছিলেন তিনি এক মন্ত্রী হবেন, কোনো একদিন তিনি বাংলাদেশের কোনো এক মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন। এই তার মন্ত্রী হওয়ার বাসনা তার কিন্তু চেপে বসলো এবং ছাত্রদেরকে বেগবান করে তিনি জানলেন, তিনি কিন্তু জেনে গেলেন, ধুরন্ধর ব্যক্তি তিনি জেনে গেলেন যে ছাত্রদেরকে ব্যবহার করলে অবশ্যই এই আন্দোলন বেগবান হবে এবং আন্দোলন বেগবান হলে লাভটা অবশ্যই তার হবে, তার কিছু তো কন্ট্রিবিউশন বা তার তো কিন্তু ফলস্বরূপ তাকে কিছু পরিমাণ তো কিছু দেওয়া হবে, কোনো পদ দেওয়া বা দায়িত্ব দেওয়া হবে। এই যে পদ অর্থাৎ দায়িত্ব অর্থাৎ ক্ষমতার আশায় তিনি কিন্তু ছিলেন। প্রথমে আমরা যদিও প্রথমে এটা ভাবি নাই এবং এই কথাগুলো আমি কেন বললাম, আমি এমনি এমনি বলি না, এই কথাগুলো কিন্তু একটা বিশ্বস্ত সূত্র আমাদের বলছে। বিশ্বস্ত সূত্র কারা এবং এই সূত্র মতে জেনে আপনি অবাক হবেন যে 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশে চলে যায় তখন কিন্তু বঙ্গভবনে একটা গুপ্ত মিটিং হয়। কি ছিল ওই মিটিং এর উপযোগ্য বিষয় এবং কি ছিল মিটিং এর আলোচ্য বিষয় এবং কারা কারা উপস্থিত ছিল আপনি জেনে অবাক হবেন। ওই মিটিং এ আসিফ নজরুল ছিল এবং ওনার সাথে আরো 3 জন ছিল। সেই 3 জন কারা? এই 3 জন ছিল এই আমাদের যে প্রধান 6 জন ছাত্র সমন্বয়ক ছিল তাদের মধ্যে কেউ নয়। এই 3 জন কারা? এই 3 জন সিভিল ব্যক্তি, মানে যে কোনো ছাত্রালয় হতে পারে বা তার নিকটাত্মীয় বা তার ঘনিষ্ঠজন হতে পারে, কিন্তু 3 জন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো দায়িত্বে ছিল না। তাহলে এদিকে দেশ একদিকে রক্তপাতে নির্যাতিত, পুলিশ গুলি করছে, সেনাবাহিনী গুলি করছে, ছাত্ররা পাখির মতো মরছে, ওদিকে আশুলিয়া সাভারে লাশ পোড়ানো হচ্ছে ছাত্রদের। এর মধ্যে 5ই আগস্ট তিনি সেই প্রধান সমন্বয়কদের সাথে পরামর্শ না করেই বঙ্গভবনে চলে গেলেন, চলে গিয়ে গুপ্ত মিটিং করলেন। ওই মিটিং এর উপযোগ্য বিষয় ছিল যে এই যে 3 জনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদে আসীন করা, অর্থাৎ তার স্বার্থ হাসিল করা বা তার ঘনিষ্ঠজনরা যখন থাকে তার অবশ্যই তার জন্য পথটা সুগম হবে। এদিকে ছাত্ররা পোড়ানো হচ্ছে, ছাত্ররা এখনো দেশ ঠান্ডা হয় নাই, ছাত্ররা এখনো পর্যন্ত অনেক ছাত্র আহত, রক্ত ঝরা বন্ধ হয় নাই। তাদের কাছ থেকে পারমিশন না নিয়ে বা সেই সব ছাত্রদেরকে অনুপ্রেরণা মাথায় হাত না দিয়ে উনি এই কাজটা করতে পারলো কিভাবে? এটা কিন্তু এখন জনমনে একটা প্রশ্নের উদ্রেক করে। তাহলে কি এত কষ্ট করে যে ওর যে স্বাধীনতা এটা কি আবারও ধূলিসাৎ হয়ে যাবে? এবং এই কোন অপশক্তি এখানে কারা কাজ করছে? মূলত এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য বেশ কয়েকটা গোষ্ঠী কিন্তু লেগে তৎপর হয়ে গেছে এবং এই যে এত কষ্ট করে যদি স্বাধীনতা ছাত্ররা আনলো এটাকে আবারও বিলীন করার জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছে। ভয়ঙ্করতম প্ল্যান কিন্তু চলছে, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, অন্য কয়েকটি রাজনৈতিক দল সহ বেশ কয়েকটা ব্যক্তিবর্গ কিন্তু তারা গুপ্ত ষড়যন্ত্র চালাচ্ছে এবং এর মধ্যে এমন ধারণা করছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে বেশ কয়েকজনের সাথে সরাসরি যুক্ত আছে। এখন দেখার বিষয় যে এখানে প্রফেসর ডক্টর আসিফ নজরুল আছে কি না।